দর্শক, ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। পানিবন্দী হয়ে রয়েছে লাখ লাখ মানুষ। কি করণীয় ছিল বন্যার আগে, কিংবা কি করা যেতে পারে এখন, এই সব কিছু নিয়ে আলোচনা করতে আজকের আয়োজন বন্যার আগে এবং বন্যার পরে দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশে আজকে আমরা অতিথি করেছি তিনজনকে। আমার বা থেকেই শুরু করতে চাই। ইনামুল হক এবং প্রকৌশলী ও নদী গবেষক এবং চেয়ারম্যান জল পরিবেশ ইনস্টিটিউট, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে রয়েছেন গওহার নঈম ওয়ারা, লেখক এবং গবেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়াও রয়েছেন আমার সঙ্গে ডক্টর জাহাঙ্গীর আলম, কৃষি অর্থনীতিবিদ। তিনজনকেই স্বাগত জানাচ্ছি দেশ ভাবনার আজকের আয়োজনে। স্যার, আপনার কাছে একটু আসতে চাই শুরুতে, ইনামুল হক। সেটি হচ্ছে যে তিনজনের কাছেই আসলে আমার শুরুতে একই প্রশ্ন। আকস্মিকভাবে যে বন্যার মধ্যে আসলে আমরা পড়লাম, বা এই দুর্যোগের মধ্যে দিয়ে এখন পর্যন্ত আমরা যাচ্ছি, বিগত বছরগুলোর তুলনা করলে এই বন্যার ভয়াবহতা আসলে কতটা? ভয়াবহতা অনেক বেশি একটা। আর ভয়াবহতার তো কোনো পরিমাপ নেই। ভয়াবহ ভয়াবহ বিষয়টা হচ্ছে কি, যে অনেকগুলো জেলা মিলে দেখা যাচ্ছে এই বন্যাটা হয়েছে। এবং এই এই অনেকগুলো জেলা যা হয়েছে তাদের সবগুলোর মাঝেই হলো ত্রিপুরা রাজ্য, ভারতের ত্রিপুরা রাজ্য। তো ত্রিপুরা রাজ্যকে কেন্দ্র করেই বরং এই বৃষ্টিপাত এবং বন্যা। তো প্রথমে যেটা হয়তো বৃষ্টিপাতটা শুরু হয়েছিল আগে এমন একটা জায়গায় যার কারণে ফেনীটা আগে ডুবেছে। তো ফেনীর বন্যাটা যেখানে বন্যা হয়েছে ফুলগাজী এবং পরশুরাম এলাকাটা, এটা এলাকার নিচু এবং বন্যাপ্রবণ। প্রতি বছরই অল্প বিস্তর বন্যা হবেই। এটা এমন একটা জায়গা, দুপাশে পাহাড়, এবং উত্তর দিক থেকে যদি বন্যার যে কোনো জল আসে তো সেটা কিছু পরিস্থিতি সৃষ্টি করে, বন্যা পরিস্থিতি। তো সেখানে অল্প যদি বন্যা হয়, নদীর ভেতরে দুপাশের যে বাঁধ আছে সে বাঁধ দিয়ে ঠেকানো যায়, কিন্তু মাঝারি হলেও একটা ঝুঁকি থাকে। আর বড় হলে তো ওই বাঁধে কোনো কাজ আসে না, বাঁধ ছাপিয়ে গিয়ে এলাকা প্লাবন করে। ওখানে আর একটা সমস্যা আছে, সেটা হলো যে ওই সোজাসুজি দক্ষিণ দিকে যে সাগরটা ছিল, আমাদের সাগর একদম ফেনীর দক্ষিণে সোনাগাজী ধরে ছিল সাগর। তো সেখানে আমাদের একটা ফেনী প্রকল্প হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের করা। এর ফলে সোনাগাজীর ওখানে একটা রেগুলেটর আছে, এবং 2-3 কিলোমিটার চওড়া ফেনী নদীটাকে বেঁধে একেবারে একটা সুন্দর একটা নয়নাভিরাম সুন্দর একটা জায়গা করা হয়েছে, পাখির স্যাংচুয়ারি হয়েছে, সব কিছুই হয়েছে। কিন্তু সেটা ওর ভেতরে যে এলাকাটা পড়ে গেছে, সেই এলাকার নিষ্কাশনে একটা সমস্যা সৃষ্টি করেছে। নিষ্কাশনে এটা আগে খোলাখুলি ছিল, সোজা পানি বেরিয়ে যেতে পারতো, এখন এটা ফেনী রেগুলেটরের মাধ্যম দিয়ে পানিটা বেরোয়। বন্যাটা 2-1 দিন হলো বৃষ্টিপাত বন্ধ হয়েছে। তো অনেকেই প্রশ্ন করছিল যে পানিটা কেন দেরিতে বেরোচ্ছে। আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা কারণ ফেনী রেগুলেটরের ভাটিতে প্রায় 50-60 কিলোমিটার নদীটা ছিল সেটা ভরাট হয়ে গেছে, এবং সেটা সেই পরিমাণ পানি নিষ্কাশন হওয়ার কথা না। সেই গওহার নঈম ওয়ারা, আপনার কাছেও জানতে চাই। আমার কাছে যে সরকারের তথ্যটা, 11 জেলায় প্রায় 10 লাখের বেশি পরিবার পানিবন্দী, 50 লাখ মানুষ এখনও পানিতে আটকা পড়ে আছে। এবং বলা হচ্ছে, স্যার যেমনটা বলছেন, যে ভারী বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পানি, এগুলি প্রধান কারণ। বিজ্ঞজনরাও বলছেন নজিরবিহীন এই ঘটনা বা এই দুর্যোগ। আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। ভারী মানে অতি ভারী বৃষ্টি, এবং এটা এত অল্প সময় এত বৃষ্টি হয় না। আর পরে আমরা নিষ্কাশনটা বন্ধ করে দিয়েছি। এবং ঢাকায় একটা আছে না, আমাদের এখানে একটা খাল ছিল, খালটাকে বেঁধে কী করেছে, এটার নাম কি? এই যে রামপুরের ওখান দিয়ে গেছে যেটা খালটা, এই বেগুনবাড়ি খাল, এখন এখানে পার্কের মতন করেছে। যাই বেড়াতে, হাতির ঝিল আমার এই নদীটাকে ঠিকই হাতির ঝিল বানিয়ে ফেলছে রেগুলেটর দিয়ে। আপনি গেলে পারবেন, পাখি ডাকে, গান হয়, সবই সুন্দর আছে, কিন্তু পানি তার বেরোতে পারে না। পানির 12টা বাজিয়ে দিয়েছি, সেটা আমরা নিজেরাই করেছি। এবং উজানে আরও চর পড়েছে। যে অনেক বিজ্ঞানীরা বলতেছে না, ঢাকা থেকে বড় বড় বরিশালের লঞ্চ ওখানে পাঠাতে, লঞ্চ ওখানে ঢুকতে পারবে না, সেই রাস্তায় তো নাই, তাই না? আমরা নিজেদের একটা নদী প্রধান দেশকে আমরা রাস্তা প্রধান দেশে পরিণত করেছি, সেটা একটা বড় কারণ। আর একটা, যতটুকু আমাদের নিষ্কাশনের ব্যবস্থা আছে, আরও উপরে নিচে যদি আসেন ফেনীতে, আপনি দেখবেন নিষ্কাশনের জায়গাগুলো আমরা বন্ধ করে ফেলছি, নালাগুলো নাই। আর ঢাকায় 2 একটা নালা পরিষ্কার করতে গিয়ে দেখেছেন, ওই নালার মধ্যে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাচ্ছে না। তার বাড়ির পুরনো তোষক, লেপ, তারপরে পুরনো আসবাবপত্র সবই ওখানে ফেলছে।
তো এইটা তো পানি উন্নয়ন বোর্ডকে দোষ দিতে পারেন, কিন্তু এটা তো আমাদের নাগরিক হিসাবেও একটা দায়িত্ব আছে যে আমি এটাকে কি ফেলতে পারি ওখানে আর কি না ফেলতে পারি। ঢাকা শহরে দেখবেন সুন্দর গাড়ি চালিয়ে যাচ্ছে, অনেক দামি গাড়ি, কাঁচটা নামিয়ে তার যে চানাচুর খাওয়া হয়ে গেছে ওই প্যাকেটটা রাস্তার উপরে ফেলে দিল। এটা তাকে আপনি, এই লোকটাই আবার যখন সিঙ্গাপুরে যায় তখন সব মেনে চলে। তার মানে তার মাথার মধ্যে আছে এটা ঠিক, ওটা কোনটা বেঠিক, কিন্তু এখানে মনে করছে এটা তো করা যায় এখানে। তো আমরা আমাদের দেশটাকে খুব একটা মনে করছি এটা নিশ্চয়ই নিজেরা একটা ডাস্টবিন। আর একটা মজার কথা হলো আমরা কেউ এই দেশটাকে ওন করি না, কেউ এখানে থাকবো না। আপনি আপনার সিনিয়র ভাই বোনদের দেখেন, তাদের ছেলেমেয়ে সব চলে গেছে, আপনার ছেলেমেয়েও বড় হলে চলে যাবে, কেউ এদেশে থাকবে না। আমলা বলেন, আর্মি বলেন, কেউ এই দেশে। আমরা এই দেশটাকে সার্কাসের স্প্রিং বোর্ড হিসেবে ব্যবহার করি। সার্কাসে দেখবেন স্প্রিং বোর্ডের উপর লাফাতে লাফাতে তারপর উপরের যে রিংটা থাকে রিংটা ফট করে ধরে নেয়। আমরা কখন লাফিয়ে রিংটা ধরতে পারবো এই আশায় বসে আছি। আমরা দেশকে ওন করি না। নাহলে কেউ কোনো ধানমন্ডিতে দেখবেন, গুলশানেও দেখবেন রাস্তার উপরে গাড়ি ধুইতেছে, বড় বাড়ি, সে বাড়িতে না ধুয়ে রাস্তার উপরে গাড়ি ধুয়ে পুরো পানিটা এখানে পড়ে। আপনি 27 নম্বর দিয়ে যান, পাশে পাশে বিল্ডিং হচ্ছে, এই বিল্ডিংয়ের যে পানিটা, বৃষ্টির পানিটা সব রাস্তায় এসে পড়ছে। রাস্তা তো ড্রেন না। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের নাগরিক হিসাবে, দেশবাসী হিসাবেও আমাদের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমরা পালন করছি না। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পয় নিষ্কাশনের ক্ষেত্রে তো আমাদের একটা বড় দায়িত্ব আছে। এখন তো কিছুই হয় নাই, ক্ষয়ক্ষতির প্রশ্ন আপনি জিজ্ঞাসা করেছেন। এই যে পানি নামছে এখানে, দেখেন ওই অঞ্চলে কিন্তু বেশিরভাগ মানুষ না হলেও অনেক মানুষ বিদেশে থাকে, প্রবাসীরা, তারা টাকা পাঠিয়েছে। কোনো একতলা দোতলার উপরে নিচে কোনো বাড়ি নাই, খুব কম বাড়ি আছে একতলা। এবং এদের যে পয় নিষ্কাশন ব্যবস্থা, এটা হরিবল। এটা কোনো সেন্ট্রালি কোনো ব্যবস্থা নেই। এখন এগুলো পরিষ্কার করতে হবে তাদের, তারপরে ওই বাড়িতে উঠতে হবে। সামনে কত বড় কাজ আছে, যদি তারা না করে অনেক অসুখ বিসুখ দেখা দেবে। এবং এই পানি সহজে নামবে না, কারণ 20 তারিখে পূর্ণিমা ছিল, এখনও জোয়ার ভারী আছে। সাগর যদি টানা শুরু করে তাহলে কিছু যাবে, নাহলে পানিটা বেরোতে অনেক সময় লাগবে। দোতলায় গিয়ে তারা উঠতে পারবে, কিন্তু একতলা, তারপর নিচে ট্যাঙ্ক, এগুলো তাদের পরিষ্কার করতে, এটা হরেন্ডাস জব, এটা হবে না। সেই সাথে যুক্ত হয়েছে এমন একটা পরিস্থিতি এখন বাংলাদেশের, সবগুলো ডিসি মনে করছে আমাকে রাখে না, বদলি করে। তারা কেউ কিন্তু নাই। ফেনীতে দেখবেন রাস্তাঘাটে ঢাকা থেকে যাওয়া গাড়ি বোঝাই হয়ে গেছে, কিন্তু একদমই স্থানীয় সরকার প্রশাসন যে তারা তো ওসিও জানে না তার চাকরি আছে কিনা, সে কতটা কি করবে, সে মাপছে তার কতটুকু পাপ হয়েছে, থাকবে কি না রাখবে। উপজেলা ভেঙে দিয়েছেন আপনি। এখন একমাত্র ভরসা হচ্ছে আমার ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের কাজে লাগাতে হবে, তরুণদের কাজে লাগাতে হবে, তাহলে আমার সামনে যে ইয়েটা আছে, আমি ক্ষয়ক্ষতির অ্যাসেসমেন্ট করারও লোক নাই। এই যে কৃষি বিভাগ যে বলবে কত ক্ষয়ক্ষতি হয়েছে বা অন্য কেউ, এই লোকগুলো তো নাই। তো এটাকে আমাদের ওইভাবে দেখতে হবে যে কত তাড়াতাড়ি আমি এটাকে রিকভারি ফেজে যেতে পারি, নিড অ্যাসেসমেন্টটা করতে পারি, তারপরে আমার কাজ শুরু করতে পারি। এটা খুব বড় কাজ সামনে। নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ জানলাম। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে আসতে হচ্ছে, কিন্তু যেহেতু স্যার বলছিলেন ক্ষয়ক্ষতি নিরূপণ এখন পর্যন্ত করা সম্ভব নয়, কারণ আমরা এখন পর্যন্ত দুর্যোগের মধ্যেই আছি। তারপরও প্রধানত ফসলের তো ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, এটি বলাই যায়। আপনার বিশ্লেষণ কি, কতটা ঝুঁকিতে আমরা আসলে পড়তে যাচ্ছি কৃষিখাত থেকে? দেখেন, আমাদের এই ধরনের বন্যা যখন হয় গ্রাম বাংলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি, মাঠের কৃষি এবং বাড়ির আঙ্গিনায় যেই ছোটোখাটো কৃষির কাজ থাকে এগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এবারে স্ট্যান্ডিং ক্রপস কি ছিল, দেখা যায় যে ওখানে আমাদের আউশ, পাকা আউশ বেশ কিছু ছিল। এখন সতর্কীকরণটা যদি খুব ভালো হয়, কিছুদিন আগের থেকে যদি বোঝা যায় ভারত থেকে পানি আসবে, এটাও যদি কিছুটা টের পাওয়া যায় 2-1 দিন আগে, বা যখন পানি চলে আসতেছে তার আগেও যদি বোঝা যায়, তাহলে মানুষ কিছুটা প্রিপেয়ার্ড হতে পারে এর জন্য। তো এইটার আমাদের বোধহয় অভাব ছিল, এইটার উন্নয়ন দরকার। আর পানি নিষ্কাশনের কথা বলা হয়েছে, পানি নিষ্কাশন তো সমস্যা আছে, দুজনই বলেছে যে পানি নিষ্কাশনের সমস্যা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ক্ষয়ক্ষতিটা কেমন হবে কৃষির, সেটা নির্ভর করে কতদিন পানিটা দাঁড়িয়ে থাকবে। এখন পর্যন্ত যেটা বোঝা যায় যে পানি সরে যাচ্ছে, কিন্তু খুব ধীরে পানি সরে যাচ্ছে। এখন যদি 2 সপ্তাহ লাগে পানি সরে যেতে, এবং মাঠের পানি যদি সরে যেতে দেরি হয়,
তাহলে যে আমন যেগুলো করা হয়েছে সিড বেড থেকে নিয়ে যেগুলো লাগানো হয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি খুব তাড়াতাড়ি এটা পানিটা সরে যায় তাহলে নষ্টের পরিমাণ, ক্ষতির পরিমাণ কম হবে। আমাদের বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো জলমগ্নতা সহিষ্ণু, কিন্তু সেইগুলো 2 সপ্তাহ যদি পানির নিচে থাকে এরপরে এগুলো আবার হবে। তো এখানে আমাদের একটা মোটামুটিভাবে ধারণা করা যায় যে বাংলাদেশে যত বেশি ট্রান্সপ্লান্টেড আমন হয় তার এই 11টা জেলায় তার অন্তত 15 থেকে 20% এই 11টা জেলায় হয়। তো কাজেই সেই পরিমাণ ক্ষতি হতে পারে। এখন সেই সঙ্গে যদি ধরে নেওয়া যায় যে আমন ধান কিন্তু সব এখনই সিডবেড থেকে নিয়ে মেইনল্যান্ডে কিন্তু ইয়ে করা হয় নাই, বোনা হয় নাই। আটানা মানে 50%, 25 থেকে 50% হয়েছে। আরও একটু যেমন আখাউড়া একটু ভাটি এলাকা, এই ধরনের এলাকায় কিন্তু পুরাপুরি ইয়ে করা হয় না, আমন ধান রোপণ করা হয় নাই। এখন যদি আগে একটা সতর্কীকরণের ব্যবস্থা থাকতো, মানুষ বুঝতে পারতো, তাহলে কিন্তু এই সিড বেড থেকে আপনার এই চারা নিয়ে রোপণ করতো না, হয়তো 2 দিন অপেক্ষা করতো। এখন যে অবস্থা, এই অবস্থায় আমাদের এটা তো ভাদ্র মাসের আজকে 10 তারিখ, ভাদ্র মাসের একেবারে শেষ পর্যন্ত আমাদের কিছু কিছু আমনের জাত আছে যেগুলো লেট ভ্যারাইটি, এগুলো গুজে দেয়া যাবে। তো মানুষ তো হয়তো সেই সময়ের জন্য অপেক্ষা করতো যে আমরা আর একটু পরে করব। তো কাজে সবচেয়ে বড় জিনিস হলো যে আপনি সতর্কীকরণ ব্যবস্থাটা খুবই জোরালো হওয়া দরকার, যেটা আমাদের ভীষণ অভাব। আর 2 নম্বর হলো যে পানি খুব তাড়াতাড়ি করে সরে যাওয়া। পানি তো বৃষ্টিকে এবং খুব অতি ভারী বৃষ্টিকে আপনি তো থামিয়ে রাখতে পারবেন না। আমরা যেটা করতে পারি সেটা হলো যে পানিটা খুব দ্রুত চলে যায়, এই ব্যবস্থাটা আমরা করতে পারি। তো সেইটার ক্ষেত্রে যে ঘাটতি আছে, সেই ঘাটতিটা আমাদের চিহ্নিত করা দরকার এবং সেই ঘাটতিটা কিভাবে আমরা পূরণ করতে পারি এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি, এটা আমরা দেখতে পারি। কিন্তু ইনামুল হক স্যার, আপনার কাছে যেটা জানতে চাই যে স্যার যেমনটা বলছেন যে বন্যার পূর্বাভাস কিংবা সতর্কীকরণ, এই ফ্যাক্টরগুলোতে যে আকস্মিক একটি বন্যা আসছে, এটি নিয়ে কি আমাদের কোনো ধরনের আগাম সতর্ক বার্তা পাওয়ার কোনো উপায় ছিল কিনা, বা যারা প্রশাসনে ছিলেন সেই প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো বলছিলেন যে, স্যার বলছিলেন যে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে কিংবা পারছে না, সেটি নিয়েও একটি প্রশ্ন আছে। সেখানে কি সেই চ্যালেঞ্জ নিতে কি আমরা ব্যর্থ হয়েছি কিনা? না না, সেটা আকস্মিক হলো আকস্মিক, তাই না? এখন যে সকল বন্যা পূর্বাভাস বা নদীর প্রবাহের পূর্বাভাস, সেটা আবহাওয়া দপ্তর আছে, তারপরে পানি উন্নয়ন বোর্ডের সতর্কীকরণ দপ্তর আছে, তারা নিয়মিত করছে এবং দিচ্ছেও, তাই না? এবং আমি এর মধ্যে এটা জানিও যে 2-1 দিন আগে থেকেই সেখানে বৃষ্টিপাতের পরিমাণের বৃষ্টি বেশি হতে পারে এই ধরনের সতর্কীকরণ ছিল আবহাওয়া দপ্তর থেকে। আর নদীরটা তো পরে আসে। আচ্ছা, কিন্তু এটা আকস্মিকভাবে হয়েছে। আর পাশেই হলো পাহাড় এলাকার থেকে যখন বৃষ্টিপাত হয় তখন এরকম প্লাবন হয়েই যেতে পারে, আকস্মিকভাবে হয়ে যেতে পারে। এটা ব্যাপারটা হলো কি, বাংলাদেশের জন্য বর্ষার দুটো, যেমন আষাঢ় শ্রাবণ হলো বর্ষাকাল, ভাদ্র আশ্বিন হলো শরৎকাল। তো আষাঢ় শ্রাবণে, আষাঢ়ের আগে গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠর সময় আমাদের খাল বিল সব শুকনো থাকে, মাটি শুকনো থাকে। তো তখন এই যখনই বৃষ্টিপাতটা শুরু হয় তখন পানি সোজাসুজি মাটিতে যায় বা নদীতে যায় বা খাল বিল ভরাট করে। কিন্তু আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকালের পর বা এই সময়টা অতিবাহিত হওয়ার পরে খাল বিল আর কোনো কিছু ভরাট হওয়ার বাকি থাকে না। খাল বিল নদী সব কিছু, এমনকি মাটিও সম্পৃক্ত থাকে। তো তখন যে কোনো ধরনের একটু অতিবৃষ্টি হলেই সেটা বন্যা হয়ে যায়, এটা একটা হবেই। আচ্ছা, এখন যদি সেই বন্যাটা ভারত থেকে আসে, বহু দূর থেকে, এটা আমাদের ত্রিপুরা থেকে আসলো, এটাও ভারত থেকে, কিন্তু এটা খুব কাছে, পাশের বাড়ি থেকে এসছে। কিন্তু দূরের বাড়ি থেকে যেটা আসে, যেটা যেমন উত্তরপ্রদেশে এলাকায় যদি বন্যা হয়, তাহলে সেখান থেকে আস্তে আস্তে আমরা একটা আগাম সতর্ক অনেক কিছু পেতে পারি। সেটাও
ফসলের বেলায় হয়তো তেমন কিছু করা যায় না, যদি বন্যা প্রতিরোধ হয়ে গেল। আর না হলে এটা একটা দুর্যোগ, সেই দুর্যোগের সময় দুর্যোগের প্রস্তুতি সেটা আমরা যথেষ্ট পরিমাণে থাকে কি না, বা আমাদের তো একটা বাংলাদেশ রোল মডেল, বাংলাদেশ তো অনেক কিছুতেই রোল মডেল হয়েছিল, দুর্যোগ প্রতিরোধে হয়েছিল, গণতন্ত্রও রোল মডেল হয়েছিল, যেটার পরিণতিটা আমরা দেখতে পেলাম। এবারও তাই আমার কাছে যেমন মনে হলো যে যখন ফেনীতে বন্যা হলো তখন ঢাকা থেকে অনেক স্পিড বোট বহন করে নিয়ে গেছে। তো এটা একটা রোল মডেলের চিত্র, যে এটা ওখানে কেন নৌকা নেই, ওখানে কেন যে সকল তার মাধ্যমে কেন মানুষকে উদ্ধার করা যাবে না, এটা একটা প্রস্তুতির ব্যাপার। তো এরপরে যে করণীয় সেটাটা এই দুর্যোগকে মোকাবিলা করা, হ্যাঁ, এবং আবার হয়তো ধান বা উঠানের যে বা বাগানের পাশের বাগানের যে সবজি টবজি এগুলো নষ্ট হয়েছে বটে, কিন্তু সামগ্রিক বিচারে দেখা যাবে যে 1 বছর পরে হিসেব করে দেখা যায় যে এই বন্যাতে সামগ্রিক বিচারে আমাদের উপকারী হয়েছে। আমরা তো বহু অর্থনীতির হিসাব করি, তো করতে গিয়ে দেখি যে বন্যা আমাদের কাছে উপকারী, ক্ষতিকারক নয়। আর বন্যার ভিতরে আমাদের বসবাস করার শিখতে হবে, জানতে হবে। আমরা তো যখন ছোট ছিলাম তখন সবাই সাঁতার টাতার জানতো। এখন না আমার কাছে মনে হয় যে কত সংখ্যক শিশুরা বা বালক বা কিশোররা কতটুকু সাঁতার জানে, আমার কাছে সন্দেহ। সবাই তো শহরই হয়ে গেছে, এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলও শহর হয়ে গেছে। তো তারা যথেষ্ট সময় মোবাইলে কাটায়, তারা যে এই ধরনের খেলাধুলা বা সাঁতারে কাটাবে সেই ধরনের পরিস্থিতি নাই। কিন্তু এটা একটা আনন্দের বিষয় ছিল। তো যাই হোক, এটা একটা যখন আকস্মিক হয়েছে তখন আকস্মিকের ভাবে মোকাবেলা হলেও আমাদের শরৎকালে বন্যা হবেই, এবং তার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। এবার আসবো একটু গভর্নর নঈম ওয়ার আপনার কাছে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের পাশের দেশ ভারত, এই প্রশ্নটি করতেই চাইছি যে দেশটির সঙ্গে আন্তঃসীমান্ত 54টি নদী আমাদের রয়েছে, কিন্তু পরিসংখ্যান বলছে যে ভারত সরকার তাদের দেশ থেকে বয়ে চলা নদীতে প্রায় 5000-এর বেশি বাঁধ নির্মাণ করেছে। আমরা বন্যার মধ্যে আছি। স্যার বলছিলেন ত্রিপুরাতেও অতিবৃষ্টি হয়েছে, আকস্মিক একটি বন্যা এসছে, উত্তরাখণ্ডের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার গণমাধ্যমের তথ্য বলছে যে দেশটির অবস্থাও ভয়ঙ্কর, মানে যেখানে বন্যা হয়েছে প্রাণহানি হয়েছে অনেক। আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি আসলে একটু সংশোধন করে দিই দুটো শব্দের। একটা হলো যে ভারত নামে পৃথিবীতে কোনো দেশ নাই, এটা ইন্ডিয়া তাদের নাম। আমরা ভারত বলছি, তাদের ওখানে আন্দোলন চালাচ্ছে বিজেপিরা যে দেশটার নাম যেন ভারত হয়। কিন্তু ভারত নাম হওয়ার আগেই যদি আমরা বারবার ভারত বলি তাহলে একটু সমস্যা আছে। আমরা ইন্ডিয়ায় বলি, সেটা একটা কথা। আরেকটা যেটা বললেন বাঁধ, এগুলো আসলে বাঁধ না, এগুলো জলাধার, রিজার্ভার করছে। বাঁধ যেটা হয় সেটা হলো নদীর পাশে আমরা যে মাটি দিয়ে উঁচু করে রাখি যাতে পানিটা স্পেল না করে, সেটাকে আমরা বাঁধ বলতে পারি। কিন্তু বাংলা ভাষায় শব্দ দিয়ে বাঁধ বলতে আমরা ব্যারেজকেও বাঁধ বলি, ড্যামকেও বাঁধ বলি, বাঁধকেও বাঁধ বলি। এগুলো আসলে জলাধার, তারা বিভিন্ন কাজে এটা ব্যবহার করে। কোথাও সেচ হচ্ছে, কোথাও জলবিদ্যুৎ হচ্ছে, কিন্তু কতগুলো আছে সেটা আমরা কিন্তু সঠিকভাবে জানি না, কারণ আমাদের সাথে তাদের সেরকম কোনো জানাশোনা নাই যে কয়টা আছে, কোথায় করছে, কি তার ব্যবহার, ওটার ধারণ ক্ষমতা কতটুকু, যদি এটা ওভার স্পেল করে তাহলে কত পানি আমাদের এদিকে আসতে পারে। এইটা আমাদের পারস্পরিক যে আলোচনা করে এটা ঠিক করতে হবে, এটা নাই। তবে অবশ্যই সেখানে একাধিক আছে, মুহুরী নদীতেও আছে, এই আমাদের এই কুমিল্লার যে নদী ডম্বুর নদীর উপরেও আছে, এবং কোথায় আছে কতগুলো আছে এগুলো আমরা জানি না, কিন্তু আছে সেখানে যে পানিটা তারা ধরে রাখতে চায়। যদি খুব বৃষ্টি হয় তখন তারা ওভার স্পেল হবে অথবা ছেড়ে দেয়। আমাদের যেমন কর্ণফুলী এখন ছেড়ে দিচ্ছে, তাই না? এটা তার নিয়মই তাকে ছাড়তে হয়, ধরে রাখলে সে ইয়েটাই থাকবে না, জলাধারটাই নষ্ট হয়ে যাবে। তো সেইগুলো আমাদের তাদের সাথে খুব পরিষ্কার করে কথা বলে জানতে হবে। কিন্তু আপনি আগে যে প্রশ্নটা করেছিলেন, আমি একটু সেখানে যাই, এনামুল ভাইয়ের সাথে একটু আমি যোগ করতে চাই। সেটা হলো যে আবহাওয়া বিভাগ তার যে তথ্যটা ছিল সেটাকে তার বিশ্লেষণ করে মানুষের কাছে জানানো তার একটা কর্তব্য ছিল। আপনি যদি খবরের কাগজে দেখেন বা আপনি পুরোনো দিনে যান, দেখবেন 17 তারিখ থেকে তারা পুরো ধর্মঘটে চলে গেছে। তারা বলতে আমাদের বেতন বাড়াইতে হবে, আমাদের চাকরি করতে হবে, চেয়ারম্যানকে চলে যেতে হবে, এই নিয়ে তারা 18 তারিখে বলছে যে অনির্দিষ্টকাল তারা অবস্থান করতেছে। ওরা যে গিয়ে দেখবে এটা কী হচ্ছে, ভারী বৃষ্টি মানে কত ভারী বৃষ্টি, এখন তো মেঘ দেখে বলা যায় এই মেঘে কতটুকু জল আছে, এটা যদি বাস্ট করে, এবং সেই সাথে আমার পূর্ণিমা চলছে, 20 তারিখ থেকে পূর্ণিমা হবে, তখন তো সাগরে ফ্লাশ আউট হবে না। তারপরেও যেটা এটা বলতে পারতো, বললে পরেও যেটা হতো না, ধরেন আপনি
ফেনীর লোকগুলোকে কোথায় নিয়ে যেতেন? সেই জায়গা কি আমাদের আছে বা কোনো ব্যবস্থা আছে? সেটা তো আমাদের নাই। তারপরে মানুষকে জানালে হয়তো সে তার পশু পাখি নিজে একটু সাবধান হতে পারতো, হয়তো মোবাইলে চার্জ দিয়ে রাখতে পারতো বা এই ধরনের কোনো সেগুলো আমাদের বারবার বলা দরকার যে এমন অবস্থা হবে বিদ্যুৎ থাকবে না, আপনার মোবাইল। মানুষের এখন সবচেয়ে বেশি যে কষ্টটা হচ্ছে সে কথা বলতে পারছে না কারোর সাথে, এবং যেহেতু একটা প্রবাসী প্রধান এলাকা তাদের সাথে যোগাযোগ নষ্ট হয়ে গেছে। এটা যে কত কঠিন, আমাদের যে কদিন ফেসবুক বন্ধ ছিল আমরা বুঝতে পারছি যে কী অবস্থা। এখন তাদের সাথে প্রতিদিনের যোগাযোগ কি, এখন এক সপ্তাহ ধরে যোগাযোগ নাই। এটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এটা যে টাওয়ারগুলো আছে, টাওয়ার কাজ করে না, কেন করে না? একটা বন্যাপ্রবণ দেশে টাওয়ারকে এমনভাবে বানাতে হবে যেন সেটা সার্বক্ষণিক কাজ করে। সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। আপনার যে সাবস্টেশনগুলো আছে সব সাবস্টেশন বন্ধ করে দিয়েছে এবং এটা পানির নিচে চলে গেছে অনেকগুলো সাবস্টেশন। কেন যাবে? এইখানে আমাদের প্রস্তুতির ব্যাপার আছে। যদি বন্যা হয়, আমি সিলেটও দেখবেন, সিলেটে যখন বড় বন্যা হলো শুধু একটা সাবস্টেশন ভালো ছিল, সেটাও তো আর্মি গিয়ে ঘিরে রাখেছিল বলে বাঁচাতে পেরেছে, বাকিগুলো সব পানির নিচে চলে গেছে। তো আমাদের যে স্থাপনাগুলো আছে যেগুলো মানুষের বেসিক একটা নিডকে ফুলফিল করে, সেই স্থাপনাগুলোর দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত। সেটা আমাদের ওখানে খুবই একটা আছে, খুব কম নিচু জায়গায় বানিয়ে ফেলছে। তারপরে এই যে ঘরবাড়িগুলো হয়েছে সবই নিচু জায়গায় ঘরবাড়ি হয়েছে। ফেনী শহরের অর্ধেকের বেশি ঘরবাড়ি হয়েছে এখন নিচু জায়গায়, যেটা 20-25 বছর আগে এরকম ছিল না। তো আমাদের তো এটা প্ল্যানিং করতে হবে। এটা ঢাকায় যেমন বলছে ঢাকার প্ল্যানিং হবে, আমাদের প্রত্যেক জেলা শহরের এমনকি গ্রামেরও একটা প্ল্যানিং করতে। আমি কতটুকু কৃষির জন্য ছাড়বো, কোনটা আমি পুকুরের জন্য ছাড়বো। এই পুকুরগুলোও কিন্তু পানি আটকে যাওয়ার একটা বড় কারণ। সেটাও আমাদের মাথায়, মানে আমি ফ্লাড প্লেনের ভিতরে 10টা পুকুর কেটে ফেলেছি, এটা তো আমি করতে পারি না। আমার একটা ফিজিক্যাল প্ল্যানিং করা দরকার, এবং এটা আমাদের মিউনিসিপ্যালিটিগুলো করতে পারে, ইউনিয়ন পরিষদও করতে পারে, কিন্তু দেশের একটা টোটাল প্ল্যানিং হওয়া উচিত। নাহলে এই ধরনের ইয়েতে আমাদের অনেক ক্ষতি হবে। আমরা যদি আমন ধরতে না পারি তাহলে কি হবে? তাহলে আমাদের অন্য প্রস্তুতি কী আছে? আমি কি আগাম শীতকালীন সবজিতে যাব? সেটাও হতে পারে। এই চিন্তাগুলো কিন্তু এখনই আমাদের করতে হবে, কারণ পানি খুব সহজে নামবে না, নিচু জায়গায় তো নামবেই না। কারণ আপনার পূর্ণিমা শেষ হতে হতে আমার বসে আসবে, আবার হবে। এটি তো তাহলে অনেকটাই আশঙ্কা। ডক্টর জাহাঙ্গীর আলম, এই আশঙ্কা নিয়ে আমাদের বন্যার পানি যদি নেমে যেতে শুরু করে, যেহেতু আমরা বন্যাপ্রবণ দেশ, আলোচনার মাধ্যমেই জানছিলাম, তাহলে প্রথম কৃষকের কি করণীয় হবে? আর সরকারি তথ্য হিসাবও কিন্তু খুব কম বলছে যে এই গেল কদিনে মাত্র 25,000-এর মতো গবাদি পশুকে আশ্রয় দেওয়া সম্ভব হয়েছে। অনেক গবাদি পশু, মুরগির খামার তারা ভেসে গেছে। অর্থনৈতিক দিক দিয়েও তো অনেক বিপর্যস্ত একটি সময় কাটাতে হবে কৃষকদের, যারা আমাদের অর্থনীতিকে বেগবান করে। সেক্ষেত্রে আসলে কৃষকের, আমি আপনার সঙ্গে কথা বলার আগে একটা জিনিস আমি একটু পার্থক্য করতে চাই, বর্ষা এবং বন্যা। বন্যা কিন্তু সবসময় আসে না, বর্ষা প্রতি বছরই আমরা দেখি। বর্ষায় সাধারণ পানি যেটা উঠে, ধরেন জমিতে, পাটের জমি বলুন, ধানের জমি বলুন, তার উপরে পানি ওঠে, খুব বেশি ওঠে না, সাধারণভাবে। এবং এটা সবসময় এটা উপকারী, কারণ এর সঙ্গে সঙ্গে পলিমাটি আসে ইত্যাদি। বন্যাতেও পলিমাটি আসে, কিন্তু বন্যার ভয়াবহতা অনেক বেশি। এটা সাধারণ বর্ষা না, যেটা আমরা 98-99 সনে দেখেছি, আমরা 88 সনে এবং দেখেছি। এই যে 88 সনে এটা কিন্তু বন্যাটা লেট বন্যা ছিল, ভাদ্রতে এসে বন্যা। এটা সাধারণত আরও আগে হয়। এটা লেট বন্যা যখন হয় তখন ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হয়। তো এখন এইবারের একটা সুবিধা হলো যে এটা আঞ্চলিক, আপনার পূর্ব দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, এই জায়গায় 11টা জেলা বন্যা প্লাবিত হয়েছে। আর সারা বাংলাদেশের তুলনায় এটা খুবই কম। অন্যান্য সময় হয়তো সারা বাংলাদেশ, দেশের অনেক বেশি এলাকা সেটা কাভার করে। কাজে আর্থিক ক্ষতি হয়তো কম, কিন্তু যে এলাকায় ক্ষতি হয়েছে এদের পুরোপুরি ক্ষতি হয়েছে, তাদের পুরোপুরি ক্ষতি হয়েছে, এবং তাদেরকে এখন সম্পূর্ণভাবে পুনর্বাসিত করতে হবে। তাহলে কি আমি যেটা বললাম যে এখন আপনার যে স্ট্যান্ডিং ক্রপ, যেটা আগে যদি সতর্কীকরণটা খুব ভালো হতো, তাইলে যে আউশ ধান, যেটা পাকা আউশ ধান, সেটা তো কেটে নিতে পারতো, সেটা কিন্তু কাটতে পারে নাই অনেক জায়গায়। আরেকটি জিনিস হলো
যে এই যে সিডবেড তো এখনো কিছু কিছু আছে যেগুলো থেকে আপনার চারা নিয়ে রোপণ করা যাবে, ধান এই আপনার ট্রান্সপ্লান্টেড আমন্ড যেটা, এটা করা যাবে এবং ভাদ্র মাসের শেষ নাগাদ এটা হয়তো লেট ভ্যারাইটি যেগুলো নাবি ভ্যারাইটি এগুলো হয়তো করা যাবে। আরেকটি বিষয় হলো যে এই যে আর্লি আপনার এই শাকসবজি, এইটা কিন্তু এখন তো শাকসবজি তো নাই, এগুলো তো নষ্ট হয়ে গেছে। কাজেই আমরা রবি শস্যটাকে এগিয়ে নিয়ে আসতে পারি, পানিটা সরে গেলেই আমরা রবি শস্যটাকে এগিয়ে আনতে পারি এবং সেখানে আমরা রবি শস্য বিশেষ করে শাকসবজির চাষটা আমরা আগেই করতে পারি। আমরা হয়তো বাড়ি ঘরের আনাচে কানাচে করতে পারি, এরপরে যেখানে আপনার পানি সরে গেলে সেখানে আমরা করতে পারি। তো এইটা আমরা এখন করতে পারি এবং তার জন্য ওই এলাকায় তো শুধু ঘর ভেসে গেছে তা না, ওখানে তাদের খাবার যা আছে সেটা ভেসে গেছে, মোরগ মুরগি সেটা ভেসে গেছে। আপনি বললেন যে গবাদি পশু খুব কমই সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, বাকি সব ভেসে গেছে বা মরে গেছে। তা কাজে এটা রিহ্যাবিলিটেশনটা পুরোপুরি কৃষির সার্বিক ক্ষেত্রে, এটা আপনার ফসলের ক্ষেত্রে করতে হবে। তারপরে আপনার শস্য বহির্ভূত কৃষিখাত যেটা আছে, মাছের আপনার যে পুকুরগুলো আছে, সব পুকুরে যে মাছ ছিল এগুলো তো ভেসে গেছে, কাজে এই পুকুরে আবার নতুন করে স্টকিং করতে হবে। তারপরে আপনার এই যে মুরগি গিয়ে দেখবেন যে ওই এলাকায় মুরগি নাই, মুরগি সব ভেসে গেছে, আর গরু কিছু সেভ করা গেছে আর বাকিগুলো হয়তো করা যায় না। কাজেই সব ক্ষেত্রেই আপনাকে এখানে রিহ্যাবিলিটেশনের প্রোগ্রাম নিতে হবে এবং এরই মধ্যে কিন্তু বাজারেও এর প্রভাব পড়তে শুরু করে। বাজারে প্রভাব হলো যে ওখানে জিনিসপত্র, বিশেষ করে বন্যাগ্রস্ত এলাকায় সব জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। তারপরে আপনার এই যে শুকনো খাবার, এই যে চিড়া মুড়ি, এগুলোর দামও বেড়ে গেছে। ওখানে চিড়া মুড়ি এখান থেকে যে ঢাকা বা অন্যান্য এলাকা থেকে যারা আমাদের ছাত্র বন্ধুরা এবং অন্যান্যরা সাধারণ মানুষ যারা নিয়ে যাচ্ছে, এইটাতে তারা অনেকটাই উপকৃত হচ্ছে, কিন্তু ওই এলাকার মধ্যে তো ওরা কিনেও খেতে পারছে না, আর কিনতে গেলে অনেক দাম, এই সামর্থ্য এদের নাই। তো এইগুলো আমাদের এখন ফিড, শুধু সিড হলে তো হবে না, আমাদের যে কিছু গরু বাছুর যেগুলো আছে, আপনার গরু যদি বেঁচেও থাকে, খের তো নাই, পানির নিচে যেই আপনার ছিল ঘাস ছিল, সেই ঘাস তো নাই। তো কাজে ওখানে তো এদেরও খাদ্য, গরুরও তো খাদ্য দরকার হবে সেই সঙ্গে সঙ্গে। তারপরে আবার নতুন করে যদি কৃষিকে দাঁড় করাতে হয়, তাহলে সব কিছু, এবং ইভেন মাছের যে ঘের এবং আমার যে পুকুর, সেখানে আবার নতুন করে মাছের চাষ করতে হবে। কাজে সব জায়গায় একটা পরিকল্পনা করা দরকার। তার আগে আমার লস অ্যাসেসমেন্টটা, আসলে কোথায় কোথায় আমার ক্ষতি হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে, এই অ্যাসেসমেন্টটা, সেই পরিসংখ্যানটা নিয়ে সেইভাবে একটা প্রোগ্রাম করা, এটা দরকার। এবং এইটা করতে গেলে আপনাকে, আজকাল দেখা যায় যে আমরা সবসময় বলি যে কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দেন, তারপরে ইত্যাদি আমরা বলি, কিন্তু এটা কৃষকদের কাছে খুব সহজে যে পৌঁছে তা না, সবসময় সেটা সম্ভব হয় না। কাজে এখন দুটো জিনিস, একটা জিনিস হলো যে আপনি নগদ সহায়তা কি দিতে পারেন, কারণ তার ঘরে তো খাবার নাই এবং তার যত সরঞ্জাম আছে সব ভেসে গেছে, কাজে তার টাকাও নেই, কাজে তাকে নগদ সহায়তা দিতে হবে। আমরা যারা রিলিফ নিয়ে যাই, আমরা সাধারণত খাবার নিয়ে যাই এবং পানি নিয়ে যাই, ইত্যাদি নিয়ে যাই, কিন্তু নগদ টাকা খুব কমই নিয়ে যাই। কাজে নগদ টাকার কথাটা চিন্তা করতে হবে, যারা সাধারণ মানুষ যারা সহায়তা এবং প্রণোদনাও দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এটা সরকার যেটা প্রণোদনা দেয়, আর সরকার ইন কাইন্ড দেয়, ক্যাশও দিতে হবে। কোনো সময় সরকার ক্যাশ দিয়েছে, কিন্তু এই ক্যাশের পরিমাণটা বাড়াতে হবে। আর একটা জিনিস আমরা বহু বছর ধরে বলছি যে কৃষিকে এইসব দুর্যোগ থেকে বাঁচাতে হলে, কৃষকদেরকে একটু সহায়তা দিতে হলে আমাদের বীমাটা করতে হবে। আর বীমাটা শুধু ফসলের না, শস্যের না, এটা কৃষির অন্যান্য আপনার হাঁস মুরগি,
গরু, তারপরে এই যে পুকুরের মাছ, সব কিছুর জন্যই বিমাটা করতে হবে। বিমার জন্য আমরা বেশ কয়েক বছর ধরে কথা বলি, কিন্তু আসলে এটার যে আর্জেন্সিটা এটা হয়তো আমরা ফিল করছি না, যে কারণে এটা হচ্ছে না। যেমন এখন এই যে যাদের এই ক্ষতিটা হলো, যদি বিমা থাকতো কিছু না কিছু সহায়তা করা যেত। তো এই জিনিসগুলো এখন আমাদের প্রায়োরিটি, এই জিনিসগুলো এখন আমাদেরকে চিন্তা করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে কৃষকদেরকে এখন নতুন করে চাষাবাদের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। উদ্বুদ্ধ করতে হলে তাদেরকে প্রণোদনা দিতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, এবং তাদের নিজেদের বেসিক নিড যেটা, প্রথমত যে খাবার দরকার, তার খাবার দরকার, কিছু টাকা দরকার, চলতে হবে তাকে। তো এই বেসিক নিডটা তাকে ইমিডিয়েটলি পূরণ করতে হবে। নিশ্চয়ই। ইনামুল হক, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বন্যাকেই আসলে দেশের মানে সর্বাধিক অগ্রাধিকার একটি প্রসঙ্গ হিসেবে দেখছেন এবং বলেছেন যে এবারের বন্যা মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আপনিও তো চ্যালেঞ্জ দেখছেন। স্যারের প্রশ্ন থেকেই যদি বলি যে ইন্ডিয়া এবং বাংলাদেশ পাশাপাশি দুটি দেশ, নেইবারিং কান্ট্রি, এই দুই দেশের মধ্যেও তো রাজনৈতিক একটি সমঝোতার দরকার এরকম বন্যা মোকাবেলার ক্ষেত্রে। আমি তো মনে করি দরকার। এখন বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারে এসছেন তাদের উপদেষ্টারা যে ভাষায় যেভাবে কথাবার্তা বলছেন তাতে আমি অনেক বিভ্রান্ত। আমি বুঝতে পারছি না যে তারা কীরকম চাচ্ছেন। তারা কি একটা বৈরী সম্পর্ক চাচ্ছেন নাকি সৌহার্দ্যমূলক সম্পর্ক চাচ্ছেন, আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, ইতিমধ্যে কোনো এক উপদেষ্টা বলেছেন যে ভারতের একটা চিকেন নেক আছে এবং চিকেন নেক নিয়ে তার যে উল্লেখ করা, এছাড়া এর আগে আমাদের প্রধান উপদেষ্টা বিদেশে থাকাকালীন সময় আসার আগেই বলেছিলেন যে যদি আমাদের নিয়ে বেশি নাড়াচাড়া করা হয় তাহলে পুরো সেভেন সিস্টার এলাকা একটা বিপর্যস্ত হয়ে যাবে। তো সেটা উনি বলেছিলেন। আমার কাছে মনে হয়েছিল যে আমি বুঝতে পারছিলাম না যে ওনার কতখানি দায়িত্ব নিয়ে কথাটা উনি বললেন। কিন্তু আজকে আমি একটা ভারতীয় মিডিয়াতে আমি একটা ইউটিউব দেখলাম যেখানে একটা যুবক সে বলছে যে ওখানকার প্রধান উপদেষ্টা উনি সেভেন সিস্টারকে উল্লেখ করেছেন, আর বাংলাদেশের মিডিয়া থেকে অনেক বলা হচ্ছে যে আমরা সেভেন সিস্টার দখল করে নেব। অত সোজা না, আমরাও বাংলাদেশের উত্তরাঞ্চলে এটা অনেক এলাকা আছে, দখল করে নেব। তো এই যে একটা বৈরী সম্পর্ক তৈরি হচ্ছে, এটা আমরা না হয় বুড়ো, আমরা না হয় বয়স্ক, আমরা চট করে পাল্টাতে পারি, আমরা বুঝতে পারি, হ্যাঁ, সময় বুঝে ভোল পাল্টাতে পারি। কিন্তু যারা নাকি তরুণ প্রজন্ম, যারা এখন স্টিয়ারিংয়ে আছে আমাদের এই আন্দোলন বা সমাজটাকে, বাংলাদেশটাকে নিয়ে, সেটা শুধু বাংলাদেশ বলে না, সারা পৃথিবীতেই তরুণরা এখন জেগে উঠছে। তো তাদের ভিতরে এই ধরনের একটা বৈরিতামূলক সম্পর্ক সৃষ্টি হওয়াটা আমি খুব উদ্বিগ্ন। হ্যাঁ, আমি খুবই উদ্বিগ্ন। আমিও এই এলাকাটা খুব হটস্পট বলি যে বিভিন্ন ধরনের দীর্ঘকাল ধরে রেশিয়াল ডিসক্রিমিনেশন আছে। হ্যাঁ, অনেক কিছু পরিস্থিতি খারাপ হয়ে আছে, অনেক কিছু, কিন্তু আমি সেটাকে সমাধানের দিকে করতে চাই। আমি এটা মারামারি বা আবার দাঙ্গা, হিন্দু মুসলমান দাঙ্গা বাদুক, সেটা আমি পছন্দ করি না। এটা তো সমাধানও হবে না, সমাধান নয়। এখন যেটা আমরা যখন দেখলাম যে বন্যাটা হলো, এই মোহরিতে বন্যা হলো বা তখন একটা প্রচণ্ড রকমের একটা প্রতিক্রিয়া আমাদের দেশের মানুষের ভেতর থেকে হলো যে এটা ভারত বাঁধ খুলে দিয়ে পানি দিয়ে আমাদেরকে মারার পরিকল্পনা করেছে বা পানি দিয়ে মারছে। তো এটাও আমার কাছে একটা অতিরিক্ত প্রতিক্রিয়া মনে হলো। তারপরও আমি একটা নিজেকে বুঝলাম, একটা আশ্বাস দিলাম যে দেখো ব্যাপারটা, ঘটনাটা এরকম হয়েছে যে যখন শেখ হাসিনার পতন হয়েছে তারপরে ভারতীয় মিডিয়া যেভাবে বাংলাদেশের নিয়ে যে ধরনের অপপ্রচার চালিয়েছে, যে পরিমাণে মিথ্যাচার চালিয়েছে, তারই প্রতিক্রিয়া আমরা এই যুবকদের মধ্যে থেকে পাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, যাই কিছু হয়েছে, অনেক মুরব্বীও আছেন এই উপদেষ্টা মণ্ডলীতে, অনেক মুরব্বীও আছেন, অনেক অভিজ্ঞ মানুষ আছেন। আমি বলবো যে
এটা ঠিক এইভাবে প্রতিক্রিয়া বা বৈরী সম্পর্ক করে আমরা আগাতে পারবো না। এটা ঠিক হবে না। আগানো মানে কি, ঠিক হবে না। আগানো হয়তো যেতে পারে, যে একটা যুদ্ধবাদী আমরা কয়েকটা জায়গায় দখল করে নিতে পারি, সেটা আমাদের অগ্রগতি হতে পারে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, কিন্তু সেটা আমি ঠিক কাম্য নয়। আমার কাছে হলো যে দুই দেশের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সমঝোতার একটা সম্পর্ক হোক। আমাদের অভিন্ন নদী নিয়ে এখনও অনেক কাজ বাকি আছে। তিস্তার পানির ব্যবহার চুক্তি হয়নি, গঙ্গা পানির ব্যবহার চুক্তি শেষ হতে যাচ্ছে, ট্রানজিট নিয়ে অনেক জটিলতা আছে। হ্যাঁ, তারপরে বর্ডারে যে আমাদের কিলিং হচ্ছে একটা অন্যায়ভাবে, বিএসএফের যে কিলিং হচ্ছে, এর একটা ব্যাপার আনা দরকার। আমরা এটা লক্ষ্য করছি যে আমাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে আমাদের কিছু লোকজন খুব লেগে গেছে, তাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, কিভাবে একটা অপদস্থ করা যায় সেরকম ভাব। কিন্তু বুঝতে পারছি না যে অভ্যন্তরীণভাবে যারা এরকম করছে তারা কি নিজেরা প্রেসিডেন্ট হতে চাচ্ছে নাকি কি হতে চাচ্ছে, কি করতে চাচ্ছে। একটা বিশৃঙ্খলা কিন্তু বজায় রয়েছে। তো সেখানে ভারতের সঙ্গে কিভাবে সম্পর্ক উন্নয়ন হবে, বা আদৌ উন্নয়নের প্রয়োজন আছে কিনা, বা এই সরকার চাচ্ছে কিনা, আমি কিছুই স্পষ্ট আমি বুঝতে পারছি না। সংকট তো ক্রমেই মনে হচ্ছে আরও ঘনীভূত হচ্ছে। একটু গহন মোয়ারা আপনার কাছে জানতে চাই যে আপনি লেখক এবং একই সঙ্গে গবেষক। স্যার বলছেন যে সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের তরুণরা, এক ধরনের সংস্কারের মধ্যে দিয়ে এখনও আমরা রয়েছি। নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে বাংলাদেশে, তাও 2 সপ্তাহের কিছু সময় বেশি হয়েছে। তার মধ্যেই আমরা একটি বন্যার দুর্যোগের মধ্যে পড়লাম। এই দুর্যোগ মোকাবেলায় আমরা দেখছি মাঠে তরুণরা কাজ করছে, সেটি চোখে পড়ার মতো। এই ধরনের উদ্যোগ সামনের দিনগুলোতে দুর্যোগ মোকাবেলায় আমাদের সহায়ক হবে কিনা? অবশ্যই, এটা তরুণরা ছাড়া এই ধরনের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে না। আমি শুরুতেই বলেছিলাম প্রশাসন খুব জটিল একটা পরিস্থিতিতে আছে। মাঠ প্রশাসন তারা খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। এখন আমাদের এই তরুণদের কাজে লাগাতে হবে। কিভাবে আমরা লাগাতে পারি সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের যে বন্যা কমিটিগুলো আছে ইউনিয়ন পর্যায়ে, এই কমিটিতে যারা আছেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, তাতে সবাই এক্স অফিসিও আছে এবং এনজিওতে হয়তো 1-2 আছে, সব মুরব্বীরা লোক আছে। কিন্তু এখানে এখনই আইনটা সংশোধন করে হলেও প্রত্যেক ইউনিয়নের কমপক্ষে 3 থেকে 4 জন তরুণকে নিতে হবে। কোন তরুণদের নিব, সেটা স্কাউট থেকে হতে পারে, সেটা গার্লস গাইড থেকে হতে পারে, সেটা আমাদের ন্যাশনাল ক্যাডেট কোর থেকে হতে পারে, আমাদের অনেক সংগঠন আছে সেখান থেকে হতে পারে। কিন্তু তাদেরকে ইনভলভ করতে হবে শুরু থেকে, কারণ এই দুর্যোগটা মোকাবেলা করার অনেক কিছু। এখন ধরেন আমরা জিনিসপত্র সংগ্রহ করছি, দিয়ে যাচ্ছি, বিতরণ করছি, সবাই দূরবর্তী এলাকায় যেতে পারছে না, রাস্তার পাশে আস্তে আস্তে যাবে হয়তো, কিন্তু এখানেও কিছু জিনিস আছে যেগুলো আমরা ভুল করছি। সেই ভুলগুলো, যেমন ধরেন আমি একটা কথা বলি যে আমরা মোমবাতি দিচ্ছি, এই মোমবাতিটা দেওয়া উচিত না, কারণ এই মোমবাতিগুলো মোমের তৈরি না, এগুলো প্যারাফিনের তৈরি। এবং এটা যদি একটা বন্ধ ঘরে আপনি জ্বালায় রাখেন, একটা 3 মাসের শিশু 6 ঘন্টার ভিতরে মারা যাবে, জাস্ট মারা যাবে। কিন্তু আপনি যেভাবে এগুলো বিতরণ হচ্ছে, অনেক জিনিস ভুল জিনিস আমরা বিতরণ করছি। আমি সেদিন দেখলাম যে প্যাকেজ করছে, চাউলের ভিতরে আলুও দিয়ে দিয়েছে, ও যেতে যেতে আলুগুলো পচে যাবে, চালটাও নষ্ট হয়ে যাবে। তারপরে খাদ্যাভ্যাসটাকে আমাদের মাথায় রাখতে হবে। ওখানে একটা বড় অংশের মানুষ আছে যারা আতপ চাল খায়। ঢাকা থেকে যে চালগুলো যাচ্ছে, কালকে কারণ বাজারে আমি ছিলাম, সব সিদ্ধ চাল যাচ্ছে, কারণ এখানে সিদ্ধ চালই পাওয়া যায়। তো ওখানকার খাদ্যাভ্যাসকে চিন্তা করে আমার ইয়েগুলো সাজাতে হবে। তারপরে আমরা যখন যাব, ব্যবস্থাপনায় যাব, ধরেন আমি এই যে প্রণোদনার কথা উঠলো, এই প্রণোদনার একটা পয়সাও চাষির কাছে পৌঁছাবে না। কারণ কি বলি, আগে কৃষক চাষ করতো, জমিটা তার ছিল, অথবা সে একটা বন্দোবস্তের মধ্যে যেত এবং ভাগ হওয়ার পরে 3টে ভাগ হতো। এখন তো এই মধ্যে হয় না, এখন অ্যাডভান্স টাকা নিয়ে নিই। আমার জমি আছে, আমি অ্যাডভান্স টাকা নিয়ে নিই, এবং ও কিন্তু আমাকে টাকা দিয়ে দিচ্ছে। যে আউশ ধান নষ্ট হয়েছে, আমার কিন্তু কোনো ক্ষতি হয় নাই, জমিটা আমার, কিন্তু ক্ষতিটা 100% তার হয়েছে। কিন্তু যখন প্রণোদনা যাবে, তখন যার জমি তার কাছে যাবে, কারণ ওর তো কোথাও নাম নাই, ওর তো কোথাও নাম নাই। কিন্তু ওর নামটা জানে আমাদের ব্লক সুপারভাইজার, যারা এখন অফিসার হয়েছে, যাদেরকে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার বলছে, তাদের কাছে আছে, সে জানে কোনটাকে চাষি করবে। এই কাজটা করতে হবে। প্রণোদনার পয়সা যেন কোনোভাবেই মালিকের কাছে না যায়, যে মালিক চাষ করেনি, এটা পৌঁছাইতে হবে যে চাষ করেছিল তার কাছে। এখন এইটা একটা হরেন্ডাস জব, এটা কোনো অনেক কঠিন কাজ, এটা তরুণরা পারবে করতে, যদি আমরা তাদের প্রতি আস্থা রাখি, তাদেরকে যদি এটা দিই, তাহলে তারা এটা করতে পারবে। এটা খুবই জরুরি তাদের কাছে এইভাবে পৌঁছানোর জন্য। আমাদের প্রণোদনার টাকাটা যেন প্রকৃত জিনিস। তারপরে এখানে তারা টাকাটা তারা পেলো কোথা থেকে? ক্ষুদ্র ঋণ থেকে তারা টাকাটা সংগ্রহ করেছে।
এখন এই ক্ষুদ্র ঋণ আলাদা তো বসে থাকবে না, তাদের তো এই টাকা ফেরত দিতে হবে। এটা যেখান থেকে তারা নিয়েছে সেটা পিকেএসএফ হোক বা যেখানে হোক সেখানে তাদের দিতে হবে। তাহলে এটা রিশিডিউলিং করতে হবে, তাদেরকে আরও করতে, আর ক্ষুদ্র ঋণটা আরও বাড়াইতে হবে। এখন আমাদের যেগুলো যারা পিকেএসএফ বলেন বা অন্য যারা টাকাটা দেয়, তাদেরকে বলতে হবে আমরা সুদমুক্ত ঋণ দেব প্রথম 6 মাসের মধ্যে, এটা তাদের দিতে হবে। পরে টাকা ফেরত নেন, তারা টাকা ফেরত দিবে। এটা এই চাষিরা টাকা কেউ মারে না, কিন্তু তাদের হাতে এখন পয়সা নেই। হয়তো প্রবাসীরা কিছু পাঠাবে, কিন্তু তারা যারা যারা ক্ষুদ্র ঋণ নিয়ে কৃষিকাজগুলো করেছিল, মৎস্য চালাচ্ছিল বা একটা পোলট্রি ফার্ম করেছিল, তাদেরকে এখন লোন দিতে হবে, যেটা সুদমুক্ত লোন হতে পারে। সেই দিকে আমাদের যেতে হবে। তাছাড়া কিন্তু এই মানুষকে আবার ইকোনমিক লাইনে ফিরিয়ে আনাটা অনেক কঠিন হবে, এবং এটা তরুণরা পারবে, কারণ তারা তো আমাদের মতন চোর হয়ে যায় না এখনো। তারা পারবে, তাদেরকে আস্থায় নিয়ে কাজটা করতে হবে। নিশ্চয়ই। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে সবশেষে আসতে চাই, সেটি হচ্ছে যে স্যার বলছিলেন যে মাঠ প্রশাসন একটি জটিল সময় পার করছে। এই কৃষিকে যদি ফেরাতে হয় তাহলে তো মাঠ প্রশাসনে যারা কৃষি নিয়ে কাজ করেন তাদের মধ্যেও এক ধরনের আশার সঞ্চার করতে হবে। সেটি নিশ্চয়ই এই উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু এটা চ্যালেঞ্জটা মোকাবেলা করা সম্ভব। একটি বিষয় হলো যে আমাদের কৃষি কর্মকর্তা যারা আছে এরা তো অনেকটাই টেকনিক্যাল কাজ কাম করে বেড়ায়, এবং এরা ওই স্থানীয় রাজনীতির সঙ্গে খুবই কম সম্পৃক্ত। তো কাজেই এরা যে মোটা দাগে এদেরকে যে ট্রান্সফার করতে হবে বা এরা খুব ইনঅ্যাক্টিভ রয়ে গেছে, এটা আমি মনে করি না। এরা অ্যাক্টিভ। এখন কিন্তু ওখানে যে আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে সমস্যা আছে। এমনকি অনেক চেয়ারম্যানও এলাকায় নেই, দূরে সরে গেছে। অনেক মেম্বার দূরে সরে গেছে, এলাকায় নেই। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব এই অবস্থাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা হলো প্রথম শর্ত। এবং দ্বিতীয়ত, আমরা এই দেশের জনগণকে সবাইকে নিয়ে ভাবতে হবে। এখানে একটা বৈরীভাব, আমাদের জনগণের মধ্যে বৈরীভাব ভাগাভাগি রেখে আমরা খুব বড় কাজ করব, এ ধরনের রাষ্ট্রীয় চ্যালেঞ্জ যেগুলো, দুর্যোগ দুর্বিপাক, এই সময় সবাইকে এক হয়ে যেতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। আরেকটি জিনিস যে সমঝোতার কথা উঠল, যে দেশের আমাদের ইন্ডিয়ার সঙ্গে যে একটা সমঝোতা, আমরা এই সুসম্পর্ক বজায় রেখে এবং সৌহার্দ্য বজায় রেখে, সম্পর্ক রেখে যদি আমরা যতটা কাজ করতে পারবো, অন্যভাবে আমরা খারাপ সম্পর্ক করে সেটা আদায় করতে পারবো না। আরেকটি জিনিস হলো যে আমরা শুধু যে নদীর পানি ভাগাভাগি নিয়ে আমাদের তাদের সঙ্গে সমঝোতা করতে হবে, এটা কিন্তু না। আমাদের সীমান্ত বাণিজ্য আছে এবং অনেক কিছুর উপর আমরা নির্ভর করি। অনেক সময় পেঁয়াজের যদি সরবরাহ ঠিক না থাকে, তাহলে পেঁয়াজের দাম তো 200-300 টাকা হয়ে যায়, কাঁচামরিচের দাম অনেক বেড়ে যায়। এ ধরনের অনেক পণ্য আছে যেগুলোর সঙ্গে আমরা পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা দরকার। এবং ভারত আমাদের 3 দিক দিকে ঘিরে রেখেছে, এবং তাদের সঙ্গে আমাদের সৌহার্দ্য করে যত বেশি আমরা লাভবান হব, সম্পর্ক খারাপ করে আমরা মোটেও লাভবান হব না। কাজেই এটা শুধু ভারত ইন্ডিয়ার সঙ্গে না, এটা ইন্ডিয়ার সঙ্গে সুসম্পর্ক করা দরকার, সম্পর্ক ভালো রাখা দরকার, এবং দেশের অভ্যন্তরেও সম্পর্ক সবার, সব মানুষকে নিয়ে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। অবশ্যই এখানে আমি বলবো যে এই যে একটা ব্যাপক পরিবর্তন এসছে দেশে, এই পরিবর্তনের প্রধান অনুঘটক আমাদের ছাত্র বন্ধুরা, এবং যেভাবে তারা এগিয়ে গেছে এটা খুবই বিরল। তো এখন আমরা একটা জিনিস দেখছি যে এদের মধ্যে কোনো দুর্বৃত্তায়ন, দুর্নীতি এইগুলো ঢুকে নাই, যেটা আমাদের সমাজটাকে যেভাবে গুণে ধরে ফেলেছে। কাজে তাদেরকে যদি আমরা পাশে রাখি এবং তাদেরকে সঙ্গে নিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলে সামনে একটা ভালো দিন আসবে। কাজে আমি মনে করি যে এই দেশের সবাইকে নিয়ে আমরা কাজ করব, কিন্তু সেইখানের মধ্যে আমাদের ছাত্র বন্ধুরা যারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পাশাপাশি আমরা তাদেরকেও সঙ্গে রাখবো, রেখে একটা নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। এবং এই ধরনের দুর্যোগ দুর্বিপাক আমাদের আসতেই থাকবে, এবং সেটার সমস্যার মোকাবেলা করাও খুব কঠিন নয়।
সেটার জন্য আমাদের প্রিপেয়ার্ডনেস থাকা দরকার এবং মানসিকভাবে তৈরি হওয়া দরকার। আমার মনে হয় যে বন্যাটা হয়েছে এটা খুবই স্বল্প মেয়াদি হবে এবং খুব অল্প জায়গায় হয়েছে, সারা দেশব্যাপীও হয় নাই, এবং আমাদের কোনো সমস্যা ভবিষ্যতে যে বড় ধরনের একটা ইনফ্লেশনের কথা হাতছানি দেবে, দ্রব্যমূল্য সাংঘাতিক বেড়ে যাবে তাও না। আমাদের কিন্তু প্রচুর চাল আমাদের মজুদ আছে, প্রায় 18 লাখ টন খাদ্যশস্য আমাদের সরকারি পর্যায়ে মজুদ আছে। এর আগে আউশ এবং এর আগে দুটো ফসল, যেমন আপনার এর আগের বারে ট্রান্সপ্লান্টেড আমন এবং পরের বরু খুবই ভালো ধান হয়েছে, এবং কৃষকের ঘরে খাবার টাবারও সারা দেশেই আছে। কাজে এই পরিস্থিতিতে আমাদের যে বড় ধরনের একটা কোনো খাদ্য সংকট হবে সেটাও না, এবং যেই সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো খুব সহজে আমরা অতিক্রম করতে পারবো, এটাই আমার এটি একটি আশার তথ্য নিশ্চয়ই আমরা জানতে পারলাম। ডক্টর জাহাঙ্গীর আলম, অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আজকে আসলে কথা বলতে বলতে সময়ও ফুরিয়ে গিয়েছে। গহন মোয়ারা, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইনামুল হক, আপনাকেও আমি অনুরোধ করেছিলাম যে এই আলোচনায় শুরু করেছিলাম আপনাকে দিয়ে, শেষটা ডক্টর জাহাঙ্গীরকে দিয়ে করছি। আপনি ভালো থাকবেন। অন্যদিন নিশ্চয়ই সময় হবে আবারও আলোচনা করবার জন্য, এবং আপনাদের মাঝ থেকে আমরা জানতে পারলাম যে সবাই যদি সমন্বিতভাবে আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে চাই তাহলেই আসলে সম্ভব। দর্শক, এমনটাই আসলে এই দুর্যোগের সময় আশা রাখছি। এই দুর্যোগ নিশ্চয়ই কেটে যাবে। দেশ ভাবনার আজকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।